নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি বাংলা বলছে। জেলায় জেলায় আধার কার্ড বাতিলের হিড়িক পড়ে গিয়েছে, আর এই আধার কার্ড বাতিলে তোলপাড় বঙ্গ রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্র নতুন করে চক্রান্ত করছে এবং তাহলে কি কেন্দ্র আবারও এনআরসি করতে চাইছে, যেভাবে অসমে হয়েছিল। সেখানে অসমের যে পরিস্থিতির কথা এনআরসি হওয়ার পরপর উঠেছিল, সেই প্রসঙ্গ তিনি তুলে ধরেন। পাশাপাশি তার আরও বক্তব্য যে যদি আধার কার্ড বাতিল হয়ে গিয়ে থাকে তাহলে সামাজিক যে সমস্ত প্রকল্পগুলো সুবিধে পান সাধারণ মানুষ, তাদের সেই সুবিধা থেকে তারা যেমন বঞ্চিত হচ্ছেন এবং তাদেরকে রাজ্য সরকার যে সুবিধাগুলো দিয়ে থাকে সেই সুবিধা দেবে। এক্ষেত্রে রাজ্য সরকার তাদেরকে অন্য একটি কার্ড দেবে, এমনও আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে আশ্বাস জানিয়েছেন, আশ্বস্ত করার চেষ্টা করেছেন। এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার পরে পরে আমরা দেখেছি যে মুখ্য সচিব তিনি বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পরে পরে তিনি বলেছেন যে যার যার আধার কার্ড বাতিল হচ্ছে তাদের কাছ থেকে তথ্য নিতে, তাদের আধার কার্ড যদি থাকে তার একটা ফটোকপি নিতে, অর্থাৎ সমস্ত তথ্য জোগাড় করে সরকারের কাছে সেই তথ্য তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলছেন যে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ রাতের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। শুভেন্দু অধিকারী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন শান্তনু ঠাকুর, এবং তারপরে পরে তিনি ক্ষমাও চেয়েছেন শান্তনু ঠাকুর গোটা বিষয়ের জন্য। এবং এই ক্ষমা চাওয়ার পরে পরে তিনিও বলছেন যে গোটা বিষয়টি দ্রুতই মিটে যাবে। তবে সুকান্ত মজুমদার একটি বিষয় বলেছেন, যদি তারপরেও কারো সমস্যা থাকে তিনি বিজেপির কার্যালয়গুলো রয়েছে সেই সমস্ত কার্যালয়ে দেখা করতে পারেন। এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আজকে আমরা এই বিষয় নিয়ে যেমন আলোচনা করব, পাশাপাশি সন্দেশখালিও থাকবে আমাদের আলোচনাতে, কারণ জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি সন্দেশখালিতে এসেছিলেন, তিনি রাষ্ট্রপতি শাসনের দাবিও জানিয়েছেন। এই বিষয়গুলো উঠবে আমাদের আজকের আলোচনায়। তবে আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের প্রথমে আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়। প্রদীপ্ত, স্বাগত আপনাকে। রয়েছেন বিজেপির পক্ষ থেকে দীপঙ্কর সরকার। দীপঙ্করদা, স্বাগত আপনাকে। রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে অনিন্দ্য রায় চৌধুরী। অনিন্দ্যদা, স্বাগত আপনাকে। রয়েছেন শুভজিৎ সরকার সিপিআইএম এর পক্ষ থেকে। শুভজিৎ, আপনাকেও স্বাগত। আমাদের অতিথিদের সঙ্গে এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। তবে শুরুতে দেখাতে চাইব মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নতে বসে তিনি এই আধার কার্ডের সমস্যা নিয়ে যে বক্তব্য তিনি রেখেছেন, এবং তার এই বক্তব্যের পরে পরে ঠিক কি হলো। রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একাধিক বিষয় উঠে এসেছে যে তারা মুখ্য সচিব ইতিমধ্যেই জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন একটি প্রতিবেদন দেখাতে চাইব। আধার বাতিলে তোলপাড়, রাজ্যে 50,000-এরও বেশি আধার বাতিল। ভোটের আগে এনআরসি আতঙ্ক। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আধার বাতিলের খবর জানিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে রাজ্য। ভোটের আগে ঘুরপথে এনআরসি। I am asking the BJP party, do you think it is proper? Do you think it is justice you are giving to the people? You are snatching the democratic right, the beneficiary's right. We will not allow NRC in Bengal. Please remember, we are ready to give our blood, but we are not going to exclude any individual person from Bengal. মুখ্যমন্ত্রীর চিঠি প্রধানমন্ত্রীকে। কি লিখলেন মুখ্যমন্ত্রী? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাতে চাই, রাজ্যে তফসিলি জাতি উপজাতি পিছিয়ে পড়া মানুষের আধার বাতিল হয়েছে কোনো রকম তথ্য তলাশ ছাড়াই। আধারের হেড অফিস থেকে একতরফাভাবে আধার বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে মানুষ ভয় আতঙ্ক উদ্বেগের মধ্যে পড়েছেন। কেন হঠাৎ করে আধার বাতিল তা আমি জানতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। এবার মতুয়া বন্ধুরা বুঝতে পারছেন তো ওদের গেম প্ল্যানটা? তপশিলি বন্ধুরা বুঝতে পারছেন গেম প্ল্যানটা? নমশূদ্র ভাই বোনেরা বুঝতে পারছেন? সংখ্যালঘু ভাই বোনেরা বুঝতে পারছেন? হিন্দু মুসলমান শিখ চাই সবাই বুঝতে পারছেন কিভাবে আপনাদের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে আপনাকে না জিজ্ঞেস করে? হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনার মাথায় ছাদ নেই। শুধু তাই নয়, বিকল্প কার্ড দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আধার কর্তৃপক্ষের সাফাই, পোর্টালে আধার আপডেটের কাজ চলছে, কোনো আধার বাতিল করা হয়নি। এ বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তা পোর্টালে জানানোর জন্যও বলা হয়েছে।
দীপ্তিমান ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। একাধিক জেলাতেই বাতিল হয়ে গেছে আধার কার্ড এবং বিভিন্ন মানুষের কাছে সেই চিঠিও পৌঁছে যাচ্ছে ইতিমধ্যে পোস্ট অফিস থেকে। নদিয়া কৃষ্ণগঞ্জ কিংবা বর্ধমানের জামালপুর, জৌগাছ, বর্ধমানে হুগলির মগরাতে বাতিল হয়েছে। আমি অনিন্দদা আপনাকে দিয়ে শুরু করতে চাইবো আমার আজকের এই অনুষ্ঠান। এই ঘটনার পরে পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং এই যে একের পর এক আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, এটা নিয়ে আপনাদের কি স্ট্যান্ড? দেখুন, এই আধার কার্ড বাতিল হওয়ার এটা আসলে প্রি প্ল্যান্ড বিজেপি জানতো যে আজকে আধার কার্ডটা বাতিল করতে হবে, তাই আধার কার্ড বাতিল হয়েছে। এক, সবথেকে অবাক লাগছে সুকান্ত মজুমদারের স্টেটমেন্ট, আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল, এখন অ্যাক্টিভ হয়ে যাবে। এটা যেন প্রধানমন্ত্রী যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় আবার অ্যাক্টিভ হয়ে যায় নাকি? প্রান্তিক মানুষগুলো যারা আধার কার্ড করেছিল তাদের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক ছিল, ভোটার কার্ডের লিঙ্ক ছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল, সেই মানুষগুলো আজকে টাকা পাবে কি করে, সেটা তো আপনাকে ভাবতে হবে। সবচেয়ে দুঃখ লাগে দেখুন কীভাবে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চালু করছে ভারতীয় জনতা পার্টি। যাদের আধার কার্ড রয়েছে তাদের ভোটে তো মোদী সরকার এসেছিল, তাহলে মোদী সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে যে আদৌ কি এই লোকগুলো মোদী সরকারকে ভোট দিয়েছিল। 2 নম্বর, দেখুন মূল্যবৃদ্ধি কর্মসংস্থান নিয়ে কোনো ভারতীয় জনতা পার্টি কোনোদিন কোনো বিবৃতি বা স্টেটমেন্ট আপনি পাবেন না। এখন প্রশ্ন হচ্ছে বিজেপির পার্টি অফিস থেকে নট ব্লক চালু হচ্ছে নাকি নট ব্লক আরএসএস এর দপ্তর থেকে চালু হচ্ছে সেটা দেখতে হবে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা কে কেন্দ্রীয় সরকারের? না মন্ত্রী, না আইএস, না কোনো মন্ত্রক সামলাচ্ছে, কেউ না। তাহলে এর স্পর্ধা কী করে হয় যে যেখানে কংগ্রেস সরকার এই আধার কার্ড দিয়েছিল, এবং আপনার মনে আছে আপনি অনেক দিনের সাংবাদিক এবং আপনি জানেন যে এই মোদী সরকার যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তখন উনি বলেছিলেন আধার কার্ড নিয়ে কংগ্রেস রাজনীতি করছে। আজকে সেই আধার কার্ডকে অ্যাবজর্ব করতে হলো এবং সেই আধার কার্ডকে আজকে নিয়ে আসতে হলো। আসলে নরেন্দ্র মোদী সরকার যদি আধার কার্ড বাতিল করা, ডিঅ্যাক্টিভ করা উচিত ছিল, তারপরে আমি বলবো তো নরেন্দ্র মোদী, অমিত শাহ, জয় শাহ এবং আদানি আম্বানি, তাদের তো আধার কার্ড বাতিল হয় না। আমি 10 সেকেন্ডে ক্লোজ করবো। দেখুন বাংলার প্রতি ভারতীয় জনতা পার্টি কতটা বিদ্বেষী। আপনি উত্তরপ্রদেশে আধার কার্ড বাতিল হয়েছে, উত্তর না। মধ্যপ্রদেশ হয়েছে, উত্তর না। রাজস্থানে হয়েছে, উত্তর না। আসলে বাঙালির বিরুদ্ধে যে ভারতীয় জনতা পার্টি আজকে আধার কার্ড বাতিল দিয়ে আবার ওনারা প্রমাণ করলেন। শুভজিৎ কি বলবেন? আসলে দেখুন, আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আমাদের সকলের বর্তমান পরিস্থিতিতে আমরা যদি দেখি। কারণ এই আধার কার্ডের সঙ্গে যে বিভিন্ন লিঙ্ক রয়েছে এবং আধার কার্ডের ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়া মানে অনেক ক্ষেত্রে মানুষের মধ্যেই আতঙ্ক তৈরি করে দেওয়া যায় যে তোমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে গেল। কারণ অনেক জায়গায় তোমরা জানো যে আশপাশের যে দেশগুলো রয়েছে যেখানে হয়তো পাসপোর্ট লাগে না, যেরকম নেপাল, ভুটানের মতো দেশগুলোতে, যেখানে গিয়ে অনেক ক্ষেত্রে যারা ভারতীয়রা আধার কার্ড ইউজ করে তারা যেতে পারে, অন্য প্রান্তে গিয়ে ঘুরে আসতে পারে, বা মানে যেগুলো আমাদের খুব বন্ধুত্বপূর্ণ দেশ। এবং এর পাশাপাশি আধার কার্ডের আরও অনেক গুরুত্ব হচ্ছে, গরিব মানুষ সে অত ডিজিটাইজেশন বোঝে না, সে অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে আধারকে লিঙ্ক করিয়েছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তার সঞ্চয়ের সঙ্গে যে লিঙ্ক করা হয়েছে কার্ড, এখন সে দেখছে যে আধার কার্ড ভেবেছিল যে আধার কার্ড দিলে বোধহয় সব কিছু মিটে যাবে, হঠাৎ করে তার আধার কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া মানে তো তার জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠে গেল। আসলে বিজেপির এজেন্ডা হচ্ছে নির্বাচনের আগে একটা গোলমালের পরিস্থিতি তৈরি করা। আর নির্বাচনের আগে আমরা দেখেছি যে প্রতি বছর ওরা একটা বিভিন্ন ধরনের গেম খেলতে চায়। কখনো ফুলুয়ামা হয়, কখনো এখনো অন্য ইস্যু পাচ্ছে না, রাম মন্দির ইস্যুটাকে ব্যবহার করতে পারলো না, কারণ স্বাভাবিকভাবে মানুষ বুঝে গেছে যে ধর্ম যেখানে থাকবে থাকবে, কিন্তু মানুষের বিশ্বাসে থাকার জায়গায় আছে থাকবে, কিন্তু রাজনীতির জায়গায়। আর এখানে সুকান্ত মজুমদার বলছে যে বিজেপির পার্টি অফিসে ঠিক করবে। বিজেপির পার্টি অফিস যাবে কেন? একটা সরকারি বিষয়, তার মানে কি বিজেপি আর দেশের সরকার এক? আসলে এখান থেকে ওরা একদলীয় ভাবনা এবং যে নির্দিষ্ট ওরা যেটা চায় যে একটাই দল থাকবে, বাকি দল উঠে যাবে। আগামী দিনে আমরা বহুদিন ধরে বলছি যদি বিজেপি সরকার আবার নির্বাচিত হয় তাহলে এই দেশে নির্বাচনের প্রক্রিয়াটাই থাকবে না, সংসদীয় গণতন্ত্রটাই শেষ হয়ে যাবে। তাই এখান থেকে খুব পরিষ্কার ইঙ্গিত যে এইটা একটা পরিকল্পনা করে মানুষের মধ্যে একটা গোলমাল, একটা ভয়ভীতির পরিস্থিতি তৈরি করে দেওয়া। সার্বিকভাবে আমরা চাই না যে এই ধরনের কোনো ঘটনা ঘটুক। আগামী দিনে মানুষকে নিয়ে যারা এই ধরনের নোংরা রাজনীতি করবে তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হবে। বেশ, অনেকগুলো প্রশ্ন জমে গিয়েছে, দীপঙ্করদার কাছেই যেতে হবে। তবে সত্যিই কি মানুষ সমস্যার মধ্যে পড়ছে? গ্রামেগঞ্জে যাদের আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে বলা হচ্ছে, যাদের কাছে চিঠি পৌঁছেছে, তারা কি বলছেন, কতটা সমস্যার মধ্যে পড়ছেন, তাদের মুখ থেকে একটু শুনবো। পঞ্চায়েতে সুকান্ত পল্লীর একজন বাসিন্দা, অনেকদিন ধরে এখানে বসবাস করছে। আমার কিছুদিন দু তিন দিন আগে এক পিয়ন এসে একটা কার্ড দিয়ে গেল। সে কার্ডটায় লেখা আছে যে আমার আধার কার্ড বাতিল হয়ে গেছে। আমি এখন ব্যাংকে টাকা তুলতেও পারবো না, ফেলতেও পারবো না। আমি
লক্ষ্মীর ভাণ্ডার পাই সেটাও তুলতে পারবো না। কত বছর ধরে থাকেন এখানে? এখানে আমি 10-15 বছর ধরে থাকি। আমার এই সিটি দেওয়ার পরে আমার এই সমস্যা, আমি টাকাও তুলতে পারছি না। কি সমস্যা? চিঠিটা তো ইংলিশে লেখা। ওই সদস্যর কাছে সদস্য কি জানালো আপনাকে? সদস্য জানলে তোমার আধার কার্ড বন্ধ হয়ে গেছে। আধার কার্ড নিয়ে আমি যখন কলেজের ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম, এনএডি কার্ড বলে একটা কার্ড হয় আমাদের, যখন ফর্মটা ফিল আপ করতে গেছি তখন দেখা দিয়েছিল যে আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে। তারপর ওই ফর্মটা আর ফিল আপ করতে পারিনি। বুঝতে পারছেন কতটা সমস্যার মধ্যে রয়েছেন। যদি অনেক বক্তব্য, তার মধ্যে বেশ কয়েকটি মাত্র বক্তব্য আপনাদেরকে শোনাতে পারলাম যে এক স্নাতক পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত, কারণ সে ফর্ম ফিল আপ করতে পারেনি, কেউ টাকা তুলতে পারছে না। দীপঙ্করদার কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর জানবো। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকবেন। দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি দীপঙ্করদার কাছে যাব, তবে তার আগে একটা বক্তব্য শোনাতে চাইবো যে কথা বারবার উঠে আসছে। সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি বলছেন যে সমস্যা মিটে যাবে 24 ঘন্টার মধ্যে, না হলে বিজেপির যে সমস্ত রাজ্য দপ্তর রয়েছে সেই দপ্তরগুলোতে বা জেলায় জেলায় যে সমস্ত দপ্তর রয়েছে, পার্টি অফিস যাকে বলে, সেই অফিসে গিয়ে যোগাযোগ করতে বলছেন। ঠিক কি বলছেন শুনুন একবার সুকান্ত মজুমদারের বক্তব্য। আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে, তাদেরকে আশ্বস্ত করছি, কারো ভয় পাওয়ার, বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতের মধ্যে 4-5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি। সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড, সোকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। কোনো আধার কার্ড বাতিল হয়নি, বাতিল হবে না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি। কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই। যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে, তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন। আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য। দীপঙ্করদা, আপনার কাছে আসবো। সুকান্ত মজুমদার যে কথা বলছেন, কোনো পোর্টালের দরকার নেই, অর্থাৎ সরকারি পোর্টালে কোনো প্রয়োজন নেই, সেখানে যেতে হবে না, বরং বিজেপির দপ্তরে যেতে পারেন কারো যদি আজকের পরেও সমস্যা থেকে গিয়ে থাকে। সমস্যাটা কোথায়? যদি আজকে রাত্রের মধ্যে সমস্যাটা মিটে যায়, যখন আমাদের বলছে, তিনি যদি দায়িত্ব নিয়ে বলেন, রাজ্য সভাপতি নাকি সাংসদও বটে, আমরা মনে করছি যে এটা একটা টেকনিক্যাল ফল্ট। আপনি বলার আগে আপনার প্রতিবেদনে বলেছেন যে আধারের যে রিজিওনাল কার্যালয় আছে সেখান থেকে তারা ঘোষণা করেছে যেটা একটা টেকনিক্যাল ফল্ট। দেখুন, আপনি কি জানেন না, আমরা এখানে সবাই আছি, আমরা একটা বিশ্ব রেকর্ডের সবাই আমরা সামিল। কোন বিশ্ব রেকর্ডটা জানেন তো? সারা পৃথিবীর মধ্যে 140 কোটি বেশির উপরের লোক একটা পোর্টালের মাধ্যমে, আধার পোর্টালের মাধ্যমে আমরা একত্রিত আছি। বিশ্বের কোনো দেশের জনসংখ্যার এরকম বড় পোর্টাল চলে না। এটাও একটা বিশ্ব রেকর্ড ভারতবর্ষের। অজান্তে আমরা সবাই বিশ্ব রেকর্ডের অংশীদার। আধার এমন একটা বড় পোর্টাল যেখানে এত কোটি লোকের ডেটা থাকে, এত কোটি ডেটা রয়েছে, সেটা কোনো টেকনিক্যাল ফল্ট হতেই পারে। যদি আধার কর্তৃপক্ষ তারা নোটিফিকেশন করে বলেছে এটা একটা টেকনিক্যাল ফল্ট, আমরা ঠিক করে দেবো। দ্বিতীয়ত আমাদের রাজ্য সভাপতি বলেছেন, সাংসদ হিসেবে তিনি বলেছেন আমরা ঠিক করে দেবো। দেখুন, এবার মমতা ব্যানার্জি সব কিছুতে এনআরসি দেখেন, কারণ তার একটাই কাজ হচ্ছে কি মানুষকে এনআরসি করে ভোটের জুজু দেখিয়ে আগেও করেছেন। সারা দেশে কেউ কোনো রাজনীতিবিদ কোথাও এনআরসির কথা নেই, উনি সাংবাদিক সম্মেলন করে এনআরসিতে হচ্ছে। বুঝতে পেরেছেন তো তপশিলি ভাই, বুঝতে পেরেছেন তো সংখ্যালঘু ভাই, এটা করে করে টানছে। দেখা যাক, একদিনের ব্যাপার তো। উনি আজকে রাত বলেছে, আমি ধরলাম 24 ঘন্টা আরও ধরে নিলাম। যদি সমস্যা মিটে যায় তাহলে আমাদের এই আলোচনার বিতর্ক মনে হয় সেটা জিরোতে পরিণত হবে। নিশ্চয়ই এরকম হওয়া উচিত ছিল না, কিন্তু কারো কার্ড বাতিল হয়েছে এটা কিন্তু নোটিফিকেশন আসেনি, ডিঅ্যাক্টিভেট রয়েছে, নিশ্চয়ই সেটা যদি মিটে যায়, এটা নিয়ে কোনো রকম রাজনীতি বা কোনো রকম করা উচিত নয়। কারণ এত কোটি লোকের পোর্টাল একটা জায়গায় থাকে, সেখানে একটা টেকনিক্যাল ফল্ট হতেই পারে বলে আমরা মনে করি। কারণ আপনার বাড়িতে একটা সুইচ দিলে, দীপঙ্করদা আপনাকে আনইন্টারাপ্টেড দীর্ঘ সময় বলতে দিয়েছি। এবার আমার প্রশ্ন, সুকান্ত মজুমদার তিনি কি কেন্দ্রীয় সরকারের কোনো মানে কি বলবো, তিনি কি প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় সরকারের? 1, 2 হচ্ছে কারো যদি আজকের পরও সমস্যা থাকে তিনি গিয়ে বিজেপির দপ্তরে কেন যোগাযোগ করবেন? ঠিক, আপনি বিজেপি দপ্তরে কেউ যাবে না, রাজ্য সরকারের পোর্টালেও যোগাযোগ করতে হবে না, এই দাবি করতে পারেন? শুনুন, বলা হয়েছে যদি থাকে, রাতের বেলার মধ্যে যদি সমস্যা মিটে যায় তাহলে কারোরই বিজেপির অফিসে যেতে হবে না। আপনি যদিটা পরে টানুন, আগে সমস্যাটা মেটে কিনা দেখুন।
যদিটা তো টানতেই না, হবে। না, সমস্যা আপনি আগে সমস্যা শুনুন, আমরা এখানে বলে এই বিতর্ক সমস্যা করেছিলাম। মেটার আশ্বাস আমি দেওয়ারও তো তিনি কেউ নন। আমি এই কলকাতা মেটানোর টিভিতে আশ্বাস চ্যানেলে দেওয়ারও আপনারা কি একটা তিনি বিতর্ক কেউ? করেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে খাদ্য ফ্রি যে রেশন কেন্দ্রীয় সরকার দেয় সেটা চলে যাবে 2023-এ। দীপঙ্কর দা, আপনাকে শোনালাম বক্তব্যগুলো। ওই স্নাতক করতে যাওয়া মেয়েটি ফর্ম ফিল আপ করতে পারেনি আধার কার্ডের জন্য। যেদিন বিতর্ক করলাম তার পরের দিনই সরকারের নোটিফিকেশন এলো যে খাদ্য, সেটা তো ভালো। তাহলে আমাদের বিতর্ক নিশ্চয়ই আমাদের বিতর্ক সাকসেসফুল। তাহলে আজকে বিতর্ক তাহলে আমাদের সাকসেসফুল যদি এটা হয়ে থাকে। যেহেতু টেকনিক্যাল ফল্ট বলে বেশ, প্রদীপ তো কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুর মধ্যে এনআরসি ভূত দেখেন এটা বলছেন দীপঙ্কর দা। না, এনআরসির ভূত দেখেন কি দেখেন না সেটা সুকান্ত বাবু এবং ওই আমাদের জাহাজ মন্ত্রী, আমি যেখানকার ভোটার বনগাঁ সেখানকার জাহাজ মন্ত্রী যিনি আছেন তাকে জিজ্ঞেস করতে হবে। 7 দিনের মধ্যে সিএএ লাগু হবে এবং তারপরে আমি আপনার চ্যানেলে বসে বলে গিয়েছিলাম 7 দিন না, আমি এক্সট্রা 1 দিন সময় দিচ্ছি, 2 দিন সময় দিচ্ছি, আমি মুখপাত্রর পদ থেকে সরে দাঁড়াবো, আপনার চ্যানেলে ঘোষণা করে গিয়েছিলাম। তখন নিশ্চয়ই বিজেপির কোনো না কোনো প্রতিনিধি ছিলেন, তারা শুনেছেন। আমি দায়িত্ব নিয়ে বলেছিলাম, আজকে সেটাই প্রমাণিত হচ্ছে যে সত্যি সেই আলোচনাটা শূন্যে পরিণত হয়েছে। এখন মুশকিল হচ্ছে দাদার ভাই দুজনেই বললেন সেখান থেকে একটা নির্যাস যে ভাতে মারার একটা কৌশল এরা করে নিয়েছে বিভিন্নভাবে। ভাতে মারার কৌশল কেন বলছি, কারণ আধার লিঙ্কের মাধ্যমে আপনি বিভিন্ন রকম পরিষেবাগুলো পান, আর বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের প্রদেয় সুবিধাগুলো। কারণ আপনি জানেন ব্যাংকের লিঙ্কের মাধ্যমে আধার কার্ডের লিঙ্ক যদি না থাকে তাহলে পরিষেবাগুলো কোনোভাবে মানুষের কাছে পৌঁছায় না। এখন এটা না একটা ভয় দেখানোর সোশ্যাল ইঞ্জিনিয়ারিং চলছে। প্রথমে ভয় দেখাবো, সেই ভয় থেকে উদ্ধার করব, একটা টেকনিক্যাল এররের নাম দেব, যে টেকনিক্যাল এররের পরে চিঠিটা বেরিয়ে যায়, সেই চিঠি বেরোনোর পরে তাতে সাইন হয়ে যায়, সাইন হওয়ার পরে সেটা প্যাকেটিং হয়, প্যাকেটিং এর পরে পোস্ট অফিসে চলে যায়, পোস্ট অফিস থেকে মানুষের ঘরের মধ্যে এসে যায়, তারপরে এরা বলে যে এরা টেকনিক্যাল এরর হতে পারে। কিন্তু মজার ব্যাপার কোনটা জানেন তো, আপনি একটা জিনিস দেখালেন না, বিকেল বেলায় শুভেন্দু অধিকারীর বক্তব্যটা কি বলেছেন। শুভেন্দু অধিকারী পরিষ্কার হয়ে যাচ্ছে যে এদের নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন নেই। শুভেন্দু অধিকারী বলছে মমতার দুর্নীতি, মমতার চক্রান্ত, মমতার আঁচি থেকে কোটি কোটি টাকা খরচা করে এই কাজটা করিয়েছে। আর শুভেন্দু বাবুর কথা পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলছে যে না না, এটা একটা টেকনিক্যাল এরর, আমরা কালকের মধ্যে ঠিক করে দেবো। তার মানে দেখুন, যদি শুভেন্দু বাবুর কথা ঠিক হয় তাহলে তো আমি বলবো পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়িতে খাটে টাকা ঢুকিয়েছিল ইডি বা সিবিআই, কারণ সেখানে তো তারা কেউ ছিল না। তাহলে শুভেন্দু বাবু আজকে যে কথাটা বলছে সেই কথাটাকে সুকান্ত বাবু আবার ডিসকারেজ করছেন কি করে? কাদের কথা বিশ্বাস করব? দ্বিতীয় কথা, এই চিঠিটা যদি কেউ পড়ে থাকেন তাহলে সেখানে দেখতে হবে চিঠিতে এটা খুব পরিষ্কার বলে রয়েছে যে according to Uday, the undersigned is directed to inform that Aadhaar number bolchi na issued to you has been deactivated under the provision of regulation 28A of Aadhaar, 28A of Aadhaar enrollment and update regulation 2016 for the reason, মন দিয়ে শুনবেন সবাই, for the reason that requirement for your stay in India are not fulfilled. তার মানে এনআরসির জুজু দিদি এমনি এমনি দেখছেন না, সিইর জুজু এমনি এমনি, সিএ এর জুজু এমনি এমনি দেখছেন না। এই 28 এর যে রুল, সেই রুল অনুযায়ী বলছে পাসপোর্ট বা ভিসা নিয়ে যারা এই রাজ্যে এসছে, এদেশে এসছে, তারা যদি দীর্ঘদিন ভিসার বাইরে গিয়ে থাকে বলছিল যে বিজেপির মধ্যেই যে সমন্বয়ের অভাব। যখন সুকান্ত মজুমদার এই কথা বলছেন তখন আবার শান্তনু ঠাকুর তিনিও ক্ষমা চেয়ে নিয়েছেন গোটা বিষয়টি নিয়ে। আমরা সেই বক্তব্য শোনাবো, তবে এই মুহূর্তে সময় গেছে ছোট্ট একটা বিরতির। ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি কিছুক্ষণ আগেই দীপঙ্কর দা বিজেপির প্রতিনিধি, তিনি বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সবেতেই এই মতুয়া তপশিলীরা আক্রান্ত, তারা ভয় রয়েছে, এর একটা ভূত দেখতে পান বা এনআরসির ভূত দেখতে পান। কিন্তু শান্তনু ঠাকুর তিনি হঠাৎ করে কি ভূত দেখতে পেলেন জানি না, তিনি কিন্তু ক্ষমা চেয়ে নিলেন। এই আধার কার্ডের যে সমস্যা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তিনি ক্ষমা চাইলেন। কি বললেন শান্তনু ঠাকুর, একবার শুনুন। मैं पहले ही क्षमा मांगना चाहता हूं कि एक टेक्निकल फॉल्ट के लिए अभी आधार कार्ड जो डीएक्टिवेशन हो रहा है ये एक टेक्निकल फॉल्ट था। শান্তনু ঠাকুর ক্ষমা চাইলেন, কি কারণে ক্ষমা চাইতে হলো বলে মনে হয়? হ্যাঁ, টেকনিক্যাল ফল্ট তিনি বলছেন বটে, তবে এমন টেকনিক্যাল ফল্ট যে কথা প্রদীপ্তও বলছিল, যেখানে চিঠি ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, ডিঅ্যাক্টিভেট হচ্ছে, তার চিঠি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অনিন্দুদা, নাকি এর পেছনে ভোট ব্যাংক বড় বিষয়? কারণ মতুয়া ভোট, শান্তনু ঠাকুর যেখানকার সাংসদ, একটা বড় ফ্যাক্টর। দেখুন, বিজেপি আসল যে ইস্যুগুলো, খাদ্য বস্ত্র বাসস্থানের ইস্যু, সেই ইস্যুগুলোকে বিজেপি আসলে ডিঅ্যাক্টিভ করতে চাইছে, যার জন্য আধার কার্ডকে নতুন করে নিয়ে এলো।
আধার কার্ড সেই মানুষগুলো ব্যবহার করে এবং আমার আপনার মতো প্রান্তিক সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ ভোট করে, যাদের ভোটে কিন্তু মোদি 37 বা 41% ভোট পেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে সেই লোকগুলো কি করে আপনি ব্যাংকের লিঙ্কের মাধ্যমে টাকা পাবে? 100 দিনের কাজ, মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত কিন্তু এই প্রান্তিক মানুষের জন্য একটা ব্যবস্থা করেছিল, সেটা কিন্তু ইউপিআই 1 এবং ইউপিআই 2 করেছিল। মোদি তার কঠোর সমালোচনা করেছেন, কিন্তু পরবর্তীকালে আধার লিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছুই মেনে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নরেন্দ্র মোদীকে আপনি কোনোদিন কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করতে কোনোদিনই দেখবেন না, না সংসদে দেখবেন না অন্য কোথাও দেখবেন। কৃষক এমএসপি পাচ্ছে না, উত্তর আছে? উত্তর নেই। 45 বছরের রেকর্ড বেকার, উত্তর আছে? উত্তর নেই। অরুণাচল চীন দখল করছে, কেন দখল করছে? প্রতিরক্ষার কি অবস্থা? প্রতিরক্ষা খাতে বরাদ্দ কেন কমছে? মোদির কাছ থেকে আপনি উত্তর পাবেন না। আপনি জানবেন না যে মেহুল চোস্কি, নীরব মোদী কবে এই দেশে ফেরত আসবে। এবং সবথেকে দুঃখের কথা যে ত্রিপুরা ডবল ইঞ্জিন সরকার বলে না নরেন্দ্র মোদী সরকার, আয়ুষ্মান ভারত আর বিকশিত ভারত দুটো কথা বলেন। কিন্তু আয়ুষ্মান, আমি প্রশ্ন আপনার কাছে, এই যে আধার কার্ডের সমস্যা, তৃণমূল যতটা সোচ্চার এই বিষয় নিয়ে, আপনাদের তো কোনো বক্তব্য দেখছি না। আমি সভাপতি বা আপনারা কি মনে করছেন না এটাকে সমস্যা বলে? দেখুন, নিত্যানন্দ রায়কে প্রশ্ন করা হলে আধার কার্ড নিয়ে উনি আমতা করেন, এবং যখন এই আধার কার্ড সিএ ইস্যু নিয়ে বিতর্ক হয়েছে পার্লামেন্টে, তখন তৃণমূল অ্যাবস্টেন করে বেরিয়ে গিয়েছিল। সেই বিতর্ক কিন্তু করেছিল জাতীয় কংগ্রেস, সেই বিতর্ক করেছিল শশী থারুর, রাহুল গান্ধী, অধীর চৌধুরী। সেখানে তৃণমূলকে আপনি দেখতে পাবেন না। আসলে বিজেপি তৃণমূল এরা একটা বাইনারি পলিটিক্স করছে। এমন একটা ধারণা যে ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের আর কোনো সমস্যা নেই, শুধু একটাই সমস্যা নাকি আধার কার্ড, এবং আধার কার্ডের সমস্যা মিটে গেলে ভারতবর্ষের সমস্ত সমস্যা মিটে যাবে, পশ্চিমবঙ্গের সমস্ত সমস্যা মিটে যাবে। তৃণমূলকে বাইরে আমি যদি যে সাধারণ মানুষগুলো বক্তব্য শোনালাম, কংগ্রেস কি তাহলে তাদের সমস্যা আছে বলে মনে করে না? নিশ্চয়ই মনে করে। কংগ্রেস সমস্যা মনে করে বলেই তো আমি বলছি। কংগ্রেস যদি সমস্যা না মনে করতো আমি এই ব্যাপারে নিশ্চুপ থাকতাম, আমি এই ব্যাপারে কোনো কথা বলতাম না। কংগ্রেসের প্রত্যেক নেতাকে আলাদা আলাদা স্টেটমেন্ট দিতে হয় না। কংগ্রেসের একজন বলছে তার মানে এটা কংগ্রেস মনে করে। আমিও তো দলের একজন অফিসিয়াল মুখপাত্র, আমি বলছি মানে এটাকে মেনে নিতে হবে আপনাকে যে কংগ্রেসই বলছে। 1, 2 নম্বর আমি আপনাকে বলছি অধীর চৌধুরীর স্টেটমেন্ট আপনি ভালো করে খুঁজে দেখবেন। আসলে এই সিএ এনআরসি ইস্যু এবং এই আধার কার্ডের ইস্যু নিয়ে এই তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি একটা জুজু দেখাচ্ছে। ওরা বলবে যে আধার কার্ড হবে, আধার কার্ড আছে, সিএ হবে, এনআরসি হবে, সমস্ত 30% সংখ্যালঘু ভোট তোমাদেরকে বাংলাদেশে যেতে হবে, তোমাদের পাকিস্তানে যেতে হবে, এই করে মমতা ব্যানার্জি ওদের প্রোটেক্ট করবে, নিরাপত্তা দেবে, তাই ভোটটা দাও। আর নরেন্দ্র মোদী আসতে করে কি বলবেন? নরেন্দ্র মোদী বলবেন যে আমরা সিএ আনবো, এনআরসি আনবো। ভোট যত এগিয়ে আসবে, 1 মিনিট, ভোট যত এগিয়ে আসবে এখন এই জুজু খেলা শুরু হবে। তৃণমূল বিজেপি, আমি দীপঙ্করদার কাছে আসবো। আপনারা এই জুজু দেখাচ্ছেন সাধারণ মানুষকে, আধার কার্ড বাতিল, আর এরা বলছে যে আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে, তো অন্য একটা আধার কার্ডের বিষয়টা প্রথমেই বলে নিয়েছি। আধার কার্ড পরিষ্কার কথা যে আধার কার্ডের টেকনিক্যাল ফল্ট ছিল, সেটা নিয়ে যাদের রাজনীতি করার কথা তারা রাজনীতি করবে, এটা নিয়ে কোনো বিষয় নেই। আর আধার কার্ড নিয়ে যদি সমস্যার সমাধান হয়ে যায় 24 ঘন্টার মধ্যে, তাহলে আধার কার্ডের এই ইস্যুটাই থাকবে না, এটা নিয়ে কোনো বিষয় না। কিন্তু এতদিন পরে বক্তব্য কেন? এটা তো আজকে এসছে কার্ডগুলো বাতিল হচ্ছে, আপনি আমাকে জিজ্ঞেস করেন, উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, আপনাকেই তো জিজ্ঞেস করছি। আমি তো বললাম যে সমস্যাটার সমাধান হয়ে যাবে, টেকনিক্যাল ফল্ট। রাঁচির থেকেও যে ওরা অফিসিয়ালি বলেছে, আমরা দলগতভাবেও বলেছি সমস্যা। আর শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছে সেটা তো ঠিকই কথা। ভাইপোর দিয়ে টাকা দিয়ে করাতে পারে কিনা সেটা শুভেন্দু অধিকারী বলেছে, নিশ্চয়ই তথ্য আছে, এবং ভাইপোর ক্ষমতাও থাকতে পারে। দেখুন, কয়লা খেলি, বালি খেলি গরু, তারপরে তো দাঁড়াতে গেল ভাইপো তো অনেক কিছু করতে পারে, করেছে। এখানেও রাঁচির ডিপার্টমেন্টে টাকা দিয়ে করেছে, কেন্দ্রীয় সরকারি সংস্থায় অন্য কোন রাজনৈতিক দল পয়সা দিতে পারে না কেন? ক্ষমতা আছে তো। ভাইপোর টাকার তো অভাব নেই। কতটা ক্ষমতাবান হলে যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্যটা সেটা সত্যি হতে পারে, আর অন্যদিকে কতটা কম ক্ষমতাবান জাহাজ প্রতিমন্ত্রী যে সবার সামনে ক্ষমা চাইছে, আবার কতটা কম ক্ষমতাবান রাজ্য সভাপতি বিজেপির অধ্যাপক মানুষ, একজন সাংসদ, তাকে ওই ধরনের কথা বলতে হয় যে 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। আজকের প্রবলেম না, মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাস থেকে এটা নিয়ে কথা বলে যাচ্ছেন। আজকে এখানে টিভিতে ডিবেট হচ্ছে, এই চিঠিটা, যে চিঠিগুলো বেরোচ্ছে আপনারা দেখুন, কোনোটা 14-1, কোনোটা 25-1, কোনোটা 27-1, পরপর চিঠি আসছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেটা বলাতে এবং বিভিন্ন গণমাধ্যম সেগুলো দেখানোতে এটা সারফেস করছে। তাহলে আজকে বিজেপির জায়গাটা কোথায়? এরা আসলে মানুষ থেকে চূড়ান্ত বিচ্ছিন্ন, কিন্তু ক্রোনোলজি বুঝতে হবে।
এখানেও ক্রোনোলজি বুঝতে হবে। প্রথমে জাহাজ প্রতিমন্ত্রী একটা অনুষ্ঠান করলেন, সেখানে কেন্দ্রীয় এক মন্ত্রী এসে বললেন যে খুব শীঘ্রই আমরা লাগু করব, জানুয়ারি মাসের প্রথম দিকে বললেন। তারপরে জানুয়ারি মাসের শেষের দিকে বললেন জাহাজ প্রতিমন্ত্রী যে না আমরা সিএএ লাগু করব, 7 দিনের মধ্যে করব। তারপর বললেন আমি বলতে চাইছি রুল লাগু হবে, সেই রুল লাগু আজ অব্দি হয়নি। তার কারেকশন আবার করলেন কে না স্বরাষ্ট্রমন্ত্রী। এই জায়গাতে এই জন্য দেখুন না এইটা ঘুরিয়ে পড়ার রাস্তা যে অভিযোগ করছেন যে এই বিষয়টাকেই আপনারা এনক্যাশ করার চেষ্টা করছেন, আপনারা এবং বিজেপি আধার কার্ড বাতিল করবে, আপনারা বলবেন পাশে আমরা রয়েছি। মানুষের পাশে থাকার জন্যই তো এই কাজটা করে যাচ্ছি, আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি এটা নিয়ে। আজকে সন্দেশখালী নিয়ে চর্চা হচ্ছে, খুব স্বাভাবিক, কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে এই যে কারেকশনের নামে আপনি মানুষকে ভয় দেখিয়ে দিচ্ছেন 28 এর রুল দিয়ে, তাহলে আপনি দেখুন তো মানুষকে আপনি প্রথমেই বিদেশি বলে দিচ্ছেন। আপনার বিদেশি বলে দিচ্ছেন, এটা তো টেকনিক্যাল ফল্ট হতে পারে না, মানুষের যে রিটেন যেটা লেখা রয়েছে সেটা তো টেকনিক্যাল ফল্ট হতে পারে না। শুনুন, অনেকগুলো সিস্টেমের জন্য যারা অসুবিধা হয়েছে, টেকনিক্যাল ফল্ট হয়েছে, মানুষ ভয় পাচ্ছে না। মানুষ যারা টেকনিক্যাল ফল্ট যখন সরকারের হয়েছে সমস্যার সমাধান হবে। যারা ভয় দেখে এনআরসির ভয় দেখে যে নেত্রী রাজনীতি দেখাতে চায়, যে নেত্রীর মূল লক্ষ্য হচ্ছে রক্ত ছাড়া রাজনীতি হয় না, নেতাই সাইবাড়ি যে সমস্ত নন্দীগ্রাম সিঙ্গুর সমস্ত জায়গায় মৃত্যুকে নিয়ে যিনি রাজনীতি করেছেন তিনি ভয় দেখানোর রাজনীতি করেছেন এবং সেই ভয় দেখানোর রাজনীতি এই বয়ান আসবে সুজিত এই বয়ান আসবে টেকনিক্যাল ফল্ট এই বয়ান তাহলে কি বাতিল হয়েছে কোথাও এই চক্রান্তটা চলছিল ফাঁস হয়ে যাবে আগে ফাঁস হয়ে গেল শুনুন বেশ সুজিত দীপঙ্কর দা এখানে যুক্তি দিচ্ছে অনেক ধরনের নেতাই নন্দীগ্রাম অনেক কথা বললো কিন্তু আমি যদি ভুল না পুরনো ক্লিপিংস দেখলে বোঝা যাবে নেতাই নন্দীগ্রাম আমাদের বয়ান আমরা যা বয়ান রেখেছি এখন এই বয়ানে রাখছি সে সময় তো আমরা বিজেপি নেতাদের দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে বিজেপির নেতারা তখন সে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে তা আজকে এখন অন্য কথা বললে হবে এখন উল্টো কথা বলছি আমি আর কথা সমর্থন আর অসমর্থন না আমি শেষ করি এই ঘটনাগুলো মানুষের মৃত্যু নিয়ে ভয় দেখিয়ে রাজনীতি তোমরা তো সেটা অস্বীকার করো না হ্যাঁ করি তো তুমি অস্বীকার করো আমি তো স্বীকার করি বলে তোমরা তুমি অস্বীকার করো টেকনিক্যাল ফল্টে এই বয়ান আসতে পারে কখনো টেকনিক্যাল ফল্ট যদি কোনো জিনিসের হয় না তাহলে এভাবে দেয় না এটা নোটিশ অন্যভাবে দেয় যে ডিউ টু সাম টেকনিক্যাল এরারস এই সাইটে সেটা বলেছে তো দেওয়ার পরে বলেছে ওখানে তোমাদের যদি আমি ভুললেই একটা নোটিশ দেখলাম পেলাম ওখানে তোমরাও দেখাচ্ছ বোধহয় টিভি এতে স্ক্রিনে দেখাচ্ছে চিঠি আছে তাদের বাড়িতে ভারতবর্ষে থাকতে গেলে যা যা নিয়ম কানুন বা যা যা ফলো করতে হয় সেগুলো ভায়োলেট হচ্ছে বলেই তোমার হয়তো এই কারণে তোমার আধার কার্ডটা বন্ধ হয়ে গেছে বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাহলে উনি এক কথা বলছেন বিজেপির প্রতিনিধি এক কথা বলছেন শান্তনু ঠাকুর এক কথা বলছেন সুকান্ত মজুমদার এক কথা বলছেন শুভেন্দু অধিকারী এক কথা বলছেন মানে বিজেপি তো 4টে 5টা 6টা মানে ভার্সন কোন ভার্সনটাকে বিজেপি ভার্সন একটা গ্রুপ আছে ওটাই বলছি তো মানে কোন ভার্সনটাকে ধরবো যাই হোক নিঃসন্দেহে হাসির বিষয় নয় অবশ্য মানুষ সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে হ্যাঁ মানে মানুষের সমস্যাটা সমাধান হবে একটা ছোট্ট বিরতিতে যেতে হবে পরে ফিরে আসবো শালকিয়ার ওগুলো বেশি করে ফিরে এলাম বিরতির পর দেখছেন বাংলা বলছে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ এই পর্বে আমরা আলোচনা করব সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে আজ সন্দেশখালীতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা এবং তিনি বলেছেন তার কাছে 18টি অভিযোগ জমা পড়েছে যার মধ্যে 2টি ধর্ষণের ঘটনা তার আরো অভিযোগ যে তিনি রাষ্ট্রপতির কাছে যাবেন দাবি করবেন যে এই রাজ্যের রাষ্ট্রপতির শাসন ছাড়া আর কোনো উপায় নেই পুলিশ কোনোভাবেই কাজ করছে না পুলিশ কাজ করতে পারছে না ফলত রাষ্ট্রপতি শাসনই জারি করতে হবে এই দাবি করেছেন রেখা শর্মা দেখব একটি প্রতিবেদন 13 ফেব্রুয়ারি 2024 সন্দেশখালীতে মহিলা কমিশন পায়ে হেঁটে টোটো নিয়ে সন্দেশখালী গ্রামে গ্রামে যায় জাতীয় মহিলা কমিশন মহিলাদের একজোট করে তাদের মনের কথা শোনে বয়ান রেকর্ড করে গ্রাউন্ড রিপোর্ট নেয় কলকাতা টিভি আপনাকে কোনোদিনও রাতের অন্ধকারে ডেকে পাঠিয়েছে আমাকে ডাকেনি কিন্তু আমার পাশের একজন ডেকেছে একজন মহিলাকে ডাকলে আমরা এতগুলো মহিলা আমরা অত্যাচারিত না একটা মেয়ের সম্মান গেলে আমাদের সম্মান যায় না কেউ কোনোদিনও ডেকেছিল রাত্রিবেলা আসুন বা আপনার উপরে কোনো রকম কোনো অত্যাচার না আমাকে ডাকেনি কিন্তু আমার ওই অনেকে ডেকেছে অনেককে ডেকেছে আপনি শুনেছেন হ্যাঁ আমি শুনেছি তবু আমি এটা জানিনি কেন আপনাকে কোনোদিনও কেউ নির্যাতন করেনি তো 19 ফেব্রুয়ারি 2024 সন্দেশখালীতে কমিশনের চেয়ারপারসন এক সপ্তাহের মধ্যে ফের একবার সন্দেশখালীতে জাতীয় মহিলা কমিশন এবার চেয়ারপারসন একই গ্রামে একই গন্তব্য গত
13 তারিখ দেখা গিয়েছিল যে জাতীয় মহিলা কমিশনের দুজন আধিকারিক এসেছিলেন এবং তারাও ঠিক সেই বাড়িগুলোতে গিয়েই সেই মহিলাদের সাথে কথা বলেন এবং সেখান থেকেই রিপোর্ট তৈরি করে যেটা কমিশনকে তারা দেন। এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি 18টা কমপ্লেন পেয়েছে ঠিক সেই পাড়াগুলো থেকেই এবং তিনি নিজে যেমনটা বলেছেন যে সেই 18টা কমপ্লেনের মধ্যে 2টো রেপের কমপ্লেন রয়েছে এবং বাকিগুলো প্রতিটাই মলেস্টেশনের কমপ্লেন। রেখার তথ্য তালাশ, ধর্ষণের অভিযোগ, মিডিয়াকে ঢুকতে দেয়নি কমিশন, বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বয়ান রেকর্ড করেন রেখা শর্মা। একসময় কয়েকজন মহিলাকে সঙ্গে নিয়ে চেয়ারপারসন নিজে সন্দেশখালী থানায় পৌঁছন। থানার বাইরেও বেশ কিছু মহিলা ভিড় করেন। প্রথম থেকে ভয় পাইনি, এখনো পাবো না। ঠিক আছে, তাহলে কমপ্লেন আগে দেননি কেন? আগে থেকেই আমাদের কমপ্লেন দেবা। তুমি কি কে কমপ্লেন যে দিয়েছিলেন সেই কমপ্লেন কি নিয়েছিলেন? হ্যাঁ, সব নিয়েছে। তাহলে কিছু হয়েছে সেই কমপ্লেন? বারবার আমাদের বাড়িতে সাংবাদিক যাচ্ছে আসতেছে, গাড়িকে গাড়ি, আমরা কমপ্লেন দেইনি। কমপ্লেন যে দিয়েছিলেন সেটা কি হয়েছে? দিয়েছি, কাজ হয়নি, এটাই আর কি। संदेशखाली की महिलाएं बहुत बुरी तरह से प्रताड़ित हैं, हैरेस्ड हैं, बहुतों के साथ मोलेस्टेशन हुआ है। 2 रेप के मैंने खुद ने सुने हैं। सभी महिलाओं ने कहा है हमें कहने में डर लगता है क्योंकि एक तो समाज का डर और एक पुलिस का डर। इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं, वो मुझे पकड़ कर रो रही हैं। कई लोग कह नहीं पा रहे हैं, बच्चियों को घर से भेज दिया है, जवान बच्चियों को यहाँ से भेजा गया है क्योंकि पता नहीं उनके साथ क्या हो जाए। यहाँ बहुत बुरी हालत है। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा क्योंकि पुलिस से भी डर है। সন্দেশখালীর মহিলাদের লিখিত অভিযোগ সঙ্গে নিয়ে সন্ধ্যে রাজ্যপালের দরবারে পৌঁছন রেখা শর্মা। তৃণমূলের প্রশ্ন, মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে প্যারেড করানো হয় সে সময় কোথায় ছিল জাতীয় মহিলা কমিশন? চোপড়ায় নিরীহ শিশু মৃত্যুর ঘটনায় কোথায় ছিল জাতীয় মানবাধিকার কমিশন? রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, যেখানে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন তিনি বলছেন যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দরকার রয়েছে, পুলিশের শাসন নেই। না, তারা বলতেই পারেন, তারা তো সেই কারণেই কমিশন এবং কমিশনের একটা অটোনমি আছে, সেই অটোনমি অনুযায়ী তারা কাজ করেন এবং পশ্চিমবঙ্গে সেটা খুব ভালো করে করতে পারেন, কারণ পশ্চিমবঙ্গে একটা গণতান্ত্রিক বাতাবরণ আছে যে তারা আসতে পারেন। 355টা টিম এসছে বিভিন্নভাবে, তারা এসে সরকারি পরিষেবা পেয়েছেন, ভালো হোটেলে থেকেছেন, খেয়েছেন, চলে গেছেন, রিপোর্ট দিয়েছে, কেন্দ্রীয় সরকার তার রিপোর্ট বিবেচনা করেছে, করে আজকে যা দেখতে পাচ্ছেন তাই আছে সেখানে আর কি। মুশকিল হচ্ছে যে আমরা যখন প্রথম মহিলা কমিশন দেখলাম, তার ইন্টারভিউটা দেখলাম, সেইখানে একটা প্রশ্ন করা হলো সাংবাদিকদের তরফে যে এইখানে এই অভিযোগ আসছে, আপনাদের কাছে সে কি বলেছে? সে ভদ্রমহিলা বললো না, এরকম তো কিছু বলেনি। পরের দিন আবার নতুন একটা ভার্সন পেলাম, আজকে একটা নতুন ভার্সন পেলাম। এবার যাবেন রাজ্যপালের কাছে, রাজ্যপাল বলবে। আবার অন্যগুলো বিভিন্ন গণমাধ্যমে দেখছি বিজেপি বলছে যে আমরা তো এই রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছি না, বিভিন্ন বরিষ্ঠ সিপিএ নেতারা, বিজেপি নেতারা। এখন মুশকিল হচ্ছে এরা খণ্ডিত সত্যের উপর খুব বড় কাজ করে। খণ্ডিত আমি কেন বলছি, দেখুন মণিপুরের জাতীয় তফসিলি কমিশনের চেয়ারম্যান তিনিও কিন্তু একদম বললাম যে এইটাই তো আমার গণতন্ত্রের একটা শাসন জারির দাবি জানিয়েছে, একটা মূল জায়গা, এইটাই গণতন্ত্রের মূল জায়গা যে আমার রাজ্যে আসতে পারে। কিন্তু আমরা দেখুন রেখা শর্মা বলছেন যে 18টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে 2টি ধর্ষণের ঘটনা রয়েছে, এই মহিলারা অভিযোগ জানাতে পারছেন এবং 17 জন গ্রেপ্তার হয়েছে, জবানবন্দিও গোপন জবানবন্দি হয়েছে। 164 4 দ্বারা লাগু হয়েছিল, তার আগে উত্তম সর্দারকে এরা আসার আগে গ্রেপ্তার করা হয়েছিল। তখন আবার বিজেপির প্রতিনিধিরা বলেছিল যে ওকে তো আটকে রাখা হলো যাতে আর খবর না বেরোয়, এই কারণে। ফলে নানান অভিযোগ এসে, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সুপ্রিম কোর্ট আজকে সুপ্রিম কোর্ট কি অবজারভেশন দিয়েছে। সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে বলেছে যে সন্দেশখালীর ঘটনা দ্রুত শুনানি হবে না, তালিকা অনুযায়ী শুনানি হবে। এর থেকে ভয়ঙ্কর ঘটনা মণিপুরে ঘটেছে, মণিপুরের ঘটনা আর সন্দেশখালীর ঘটনা এক নয়। মণিপুরে এরা কোথায় ছিল যখন ছোট্ট বিরতিতে যেতে হবে, পরে আবারও ফিরে আসবো। প্রদীপ্ত, ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো, এই আলোচনার সঙ্গে থাকবেন। বিরতির পর এবং যে বিষয় নিয়ে আমরা রয়েছি এই পর্বে, সন্দেশখালী এবং সন্দেশখালীতে রেখা শর্মা গিয়েছিলেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। তিনি দাবি করছেন যে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া আর কোনো উপায় নেই। অনিন্দদা, এই বিষয়টাকে কিভাবে দেখেন? তৃণমূল কংগ্রেস তো তারা তাদের মতন বক্তব্য রেখেছেন, আপনাদের কি বক্তব্য?
সত্যি কি রাষ্ট্রপতি শাসন জারি করার মতন পরিস্থিতি যাচ্ছে? আমরা তো বলছি 355 জারি করা হোক। অধীর চৌধুরী বারবার তার প্রেস কনফারেন্সের মাধ্যমে বলে দিয়েছে রাষ্ট্রপতি শাসনের আগে 355 জারি করা হোক। আমি জানি না কেন্দ্রীয় সরকার কেন এটা করছেন না। এবং মণিপুরের সাথে আপনি যদি ভালো করে সন্দেশখালি দেখেন তাহলে দেখবেন রাষ্ট্রীয় সন্ত্রাস দুই জায়গায় ঘটেছে। মণিপুরে যে ঘটনা দেখেছেন 144 ওইখানে জারি করা হয়েছিল, ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল, এখানেও তাই হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ এবং তার সাথে 144 জারি করা হয়েছে। মণিপুর আর সন্দেশখালী এক, সুপ্রিম কোর্ট মনে করছে না, আপনি মনে করছেন? না না, এক না, দুটোই পাশবিক অত্যাচার, দুটোই নারকীয় ঘটনা, দুটোই মহিলাদের উপরে অসম্মান করা হয়েছে, নক্করজনক ঘটনা ঘটেছে। এখন দুটো ক্ষেত্রে আমরা কি দেখলাম? দুটো ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার বিদেশ যাওয়ার সময় হয় মণিপুর যেতে পারেন না। স্টেটমেন্ট কবে দিয়েছিলেন? স্টেটমেন্ট প্রায় 2.5 মাস পর উনি একটা স্টেটমেন্ট দিলেন পার্লামেন্টে। মণিপুর নিয়ে প্রশ্ন করলে সাংসদদের সাসপেন্ড হতে হয়, এখানেও তাই দেখেছি। বিধানসভায় প্রশ্ন করলে সাসপেন্ড হতে হয় আপনাকে, বিধায়কদের। মুখ্যমন্ত্রী সারা রাজ্য গোয়া ত্রিপুরায় গিয়ে কংগ্রেসকে হারাতে পারে, কিন্তু এখানে উনি যেতে পারেন না। উনি একবার সন্দেশখালী যেতে পারতেন, পারলেন না কেন আমি জানি না। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন মহিলা কমিশনের যে রিপোর্ট আর আর অমিত মালব্যা তার সঙ্গে আপনার স্মৃতি ইরানির যে টুইট এবং যে বক্তব্য, দুটোর মধ্যে কিন্তু আকাশ আর পাতালের তফাৎ। অমিত মালব্যা বলছেন হিন্দু মহিলাদের বেছে বেছে ধর্ষণ করা হয়েছে। স্মৃতি ইরানি হিন্দু হয়েছে কি মুসলমান বলে দেবে? আমি এক মিনিট, না না, হিন্দু হয়েছে মুসলমান বলে দেবে। স্মৃতি ইরানি কিন্তু হিন্দু হয়েছে, মহিলা কমিশন বলছে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, তার রিপোর্ট দেখবেন কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি, সিলোতারি হয়েছে, ফরেস্টেশন হয়েছে, 350 হয়েছে। তাহলে কোনটা বলবে? তো কোনটা হিন্দু হয়েছে? হিন্দু মহিলা কমিশন এবার দেখুন 21 বার ফ্যাক্ট ফাইন্ডিং এসেছিল। যখন 2021 এই ঝগড়া, এই ঝামেলা হয়েছিল, সন্ত্রাস হয়েছিল, নারকীয় সন্ত্রাস, 21টা ফ্যাক্ট ফাইন্ডিং টিম সারা বাংলা ঘুরেছিল। কি পেয়েছে? কটা রিপোর্ট জমা পড়েছে? কটা এফআইআর হয়েছে? কজন অ্যারেস্ট হয়েছে? উত্তর না। মহিলারা পরিষ্কার ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছে, আমরা বক্তব্য রাখার পর, ম্যাজিস্ট্রেটের সামনে 164 রাখার পর আমরা যখন গ্রামে ফিরছি আমাদেরকে পুলিশ এবং শাহজাহানের গুন্ডারা অত্যাচার করছে। কিন্তু সেখানে 10 সেকেন্ড শেষ করব, 10 সেকেন্ড আমি সময় দিতে পারছি না, সময় কম। প্রদীপ্ত যেখানে বলছেন বা অনিন্দ্যদাও বলছেন যে মণিপুরের সঙ্গে, মণিপুরে রেখা শর্মা যেতে পারেন না, তাকে চিঠি দেওয়ার পরেও তিনি পরবর্তীতে অস্বীকার করেন। তারপর যখন ভিডিও ভাইরাল হয় তারপর তার পদক্ষেপ বা তা নিয়ে তার বক্তব্য পাওয়া যায়। কিন্তু দেখুন আজকে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা যদি অন্য কোনো বিজেপি শাসিত রাজ্য হতো, আজকে একটা পশ্চিমবঙ্গের বলতে দেবে না? তুমি বলো তাহলে। আমার না বসে থাকি, চুপ বলো না, মনে করে দিলাম। তোমার মনে করো, তুমি বলো, বলে নাও না, তুমি বলো, তুমি বলো, বলো বলো মাইন্ড রিফ্রেশ বলো না। তাই এটা দিয়ে যদি ইয়ারকি মারা হয়, এটা ইয়ারকি মারার জায়গা মনে থাকো। না না, তুমি বিলকিস কথা বলছো না, তুমি বিলকিস কথা বলছো না কেন? তুমি উন্নয়ন বলছো না কেন? তুমি হাতনাশটা বলছো না কেন? যদি দেখতে হয় পুরোটাই দেখতে হবে। তুমি কেন মণিপুরটাকে অ্যাভয়েড করছো? মণিপুরে ঘটনা ঘটেনি? বলো বলো। মণিপুরে ঘটনা ঘটেনি? আমরা বলছি সন্দেশখালীতে নক্করজনক ঘটনা ঘটেছে, তার থেকে ভয়াবহ ঘটনা মণিপুরে ঘটেছে। এটা কি অস্বীকার করবে? দীপঙ্কর উত্তর নেই, দীপঙ্কর উত্তর নেই। চ্যাংড়ামি করার একটা জায়গা কি চ্যাংড়াবো? তোমরা মানুষের শুনুন, আজকে যে ঘটনাটা বাংলায় ঘটেছে, একজন বাংলারই একটা সাংবাদিককে, নাম বলছি না, একটা চ্যানেলের সাংবাদিককে আজকে তাকে মিডিয়ার সামনে, আপনাদের মধ্যে ক্যামেরার সামনে দেখা গেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনাটা যদি বিজেপি শাসিত কোনো রাজ্য হতো, বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে আপনারা কি করতেন? আজকে সন্দেশখালী এতদিন আমরা দেখেছি, আমি বারবার আমি কোট করেই বলছি, হিন্দু মহিলাদের তুলে গণধর্ষণ করা হয়েছে। শাহজাহান এখনো কালপ্রিট, শাহজাহানকে ধরা হয়নি। আর শাহজাহানকে না ধরার জন্য, শাহজাহানকে না ধরার জন্য শাহজাহান পুলিশের বাড়ি রয়েছে। হিন্দু মুসলিম আজকে মিট শাহজাহান যে হয়েছে হিন্দু মহিলা, তাহলে মুসলমান বলবো? আমি কেন বলবো মুসলমান? হিন্দু মহিলা দীপঙ্কর দা এটা করতে দেব না, আমি এটা করতে দেব না। এটা হতে পারে দুষ্কৃতির যেমন যার ধর্ম বন্ধ হয় না, তেমনি যে ভিকটিম দীপঙ্কর দা, দীপঙ্কর দা প্লিজ, দীপঙ্কর দা দীপঙ্কর দা আপনি যে কথা বলছেন, রেখা শর্মা যে দাবি করছেন রাষ্ট্রপতি, শুনুন না, আমি বলছি সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। সুপ্রিম কোর্ট বলছে মণিপুরের সন্দেশখালী জামায়াতের করছে, মমতা ব্যানার্জি জামায়াতের করে শাহজাহানকে রেখেছে। দীপঙ্কর দা সুপ্রিম কোর্ট মনে করছে না, মণিপুর আর সন্দেশখালী এক ঘটনা, ওর থেকে বড় ঘটনা।
সুপ্রিম কোর্ট মণিপুরে মানুষ আক্রান্ত হয়েছে, অত্যাচারিত হয়েছে, দীপঙ্কর আবার একটা বিরোধী যাবো, সেই শাহজাহান একটা ছোট্ট বিরতি। আমরা দেখেছিলাম সন্দেশখালীতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত মজুমদার সরস্বতী পুজোর দিনকে, এবং এই বিষয় নিয়ে স্বাধিকার রক্ষা কমিটি তারা মুখ্য সচিব সহ 5 আধিকারিককে তলব করেছিলেন, যদিও সুপ্রিম কোর্ট সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে দিয়েছে। দীপঙ্কর, এতে কোথাও গিয়ে কি কেন্দ্রের মুখ পুরল এই ঘটনায়? শুনুন, আইনের ব্যাখ্যায় আইন যদি তার সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দেয় সেটা মুখ পোড়ার কিছু নেই। আবেদন করতে পারে, যেতে বলেছিল, সেটাকে সুপ্রিম কোর্ট মনে করেছে এই মুহূর্তে যাওয়া সম্ভব না, তাই হয়তো সব দিন। এটার সাথে মুখ পোড়ার কোনো কিছু তো নেই। তাহলে তো বিচার বিভাগ থাকবে না। সবসময় যদি বিচার বিভাগের পক্ষেই বলতে হবে, সরকারের পক্ষে বলবেন যে ও সরকার বিচার বিভাগকে কিনে নিয়েছে, আবার যে বিরোধিতা করবে সেই বলবেন মুখ পুড়বে। কোন দিকে যাবে আপনারা ঠিক করে দেবেন? আজকে গণতন্ত্রের মুখ পুড়ছে, সেটা নিয়ে আপনারা কিছু বলছেন না। সাংবাদিকদের আজকে কণ্ঠরোধ করা হচ্ছে। দীপঙ্কর দা, আমরা আপনার কাছে জিজ্ঞেস করছি যে আমি বলছিলাম আজকে বাংলা জ্বলছে, সুপ্রিম কোর্ট মনে করছে না সেটা। আপনারা সুপ্রিম কোর্ট কি বলেছে? মণিপুরে যারা ঘটনা ঘটেছে তারা গ্রেফতার হয়েছে, দাবি জানানো হয়েছে। বাংলায় কি গ্রেফতার হয়েছে? বাংলায় কি? আমি বলছি সুপ্রিম কোর্ট মণিপুরে যারা ঘটনা ঘটেছে তারা গ্রেফতার হয়েছে। শাহজাহান গ্রেফতার হয়নি। করুন, শাহজাহান গ্রেফতার হয়েছে, বলুন। শাহজাহান গ্রেফতার হয়নি কেন? শাহজাহান তো মূল কালপ্রিট। সব আসামিতে শাহজাহান আগে প্রথমে। শাহজাহানকে ধরতে গেছিল 5 তারিখ, সেখান থেকে তো ঘটনা। শাহজাহান মূল আসামি ধরা পড়েছে, আর মণিপুরে যারা ঘটনা করেছে তারা আজকে জেলে ধরা পড়েছে। মণিপুরে আজকে ধরা পড়ে জেলের মধ্যে রয়েছে। মণিপুরে শান্তি রেস্টোর হয়েছে। প্রধানমন্ত্রী গিয়েছেন মণিপুরে। প্রধানমন্ত্রী যেতে হবে কোনো কথা আছে? আপনার বাড়ি সন্দেশখালী 1.5 ঘন্টার পথ, কলকাতা থেকে 2 ঘন্টা লাগে যেতে। মমতা ব্যানার্জি যায়নি। কি বলবেন আপনি? বলুন, কি করব? জবাব দিন আপনি। মমতা ব্যানার্জি জবাব দিন না। আমি প্রশ্ন করলাম, আপনি জবাব দিন। শাহজাহান অ্যারেস্ট হয়নি আর মণিপুরের অপরাধী এই প্রশ্ন আপনি করতে পারেন। সত্যি কথা বলতে হবে। শাহজাহান মূল কালপ্রিট। শাহজাহানের 2 চামচা শিবু এবং উত্তম ধরা পড়লো, আর মূল কালপ্রিট শাহজাহান পুলিশের ঘোড়াটোপের মধ্যে সন্দেশখালী বসে রয়েছে। যে মহিলারা বয়ান দিয়েছে রাজ্যপালের কাছে, সেই মহিলাদের রাতের বেলা গেলে বাড়ি ভাঙছে। তারপরে আপনারা সেগুলো দেখেন। প্রদীপ এর উত্তর দেবে নিঃসন্দেহে। কিসের উত্তর দেবো? শাহজাহানকে কেন ইডি গ্রেপ্তার করলে পারলো না এখনো? সিবিআই কেন গ্রেপ্তার করতে পারলো না? হাইকোর্ট বলে দিলে একটা সিট গঠন হবে, সেই সিটের যারা হবে রাজ্য সরকারের তরফ থেকে তাদের নাম চলে গেল। সেই সিটে ইডি সিবিআই এর লোক দিতে পারবে না। ইডির যে কেস করার কথা ছিল সেই জায়গাতে ইডি গেল না। 5 তারিখের ঘটনা তার 19 দিন পরে গেল। 24 তারিখে 25 তারিখে এখানে এনআরসি সিএ এর নাম করে একটা আধার কার্ডের চিঠি পাঠিয়ে দিল, 19 দিন পরে গেল। এখন আগেকার দিনে রাজ্য সরকার যখন যেত তখন কি হতো? পুলিশ মারলে আবার 2 দিন পরে পুলিশ চলে যেত। দেখেছেন তো বিভিন্ন জায়গায় দেখেছে। এখন যারা মস্করা করতে, ইয়ার্কি করতে, পড়াশোনা না করে পুলিশের ভূমিকা নিয়ে দালালি করতে বিভিন্ন জায়গায় ভূমিকা আছে না। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে আদালতে যার বয়ান রেকর্ড করা হচ্ছে তার নাম প্রকাশ করে দেওয়া হচ্ছে। বলছি যে ইডি সিবিআই এর দায়বদ্ধতা নিয়ে 19 দিন পরে গেল কেন? 19 দিন পরে। আমি আপনাকে বলবো একটা কথা, এখানে যে কজন আছে একটা এফআইআর দেখিয়ে দিন তো ইডি করেছে শাহজাহানের বিরুদ্ধে, একটা এফআইআর। আবার বলছি, আমি দায়িত্ব নিয়ে চলে যাবো এখান থেকে, মুখপাত্র 5 তারিখে যে এফআইআর হয়েছে, সিবিআই করেছে, সিডি করেছে সব সন্দেশখালী থানায়, সেখানে শাহজাহানের বাড়িতে শাহজাহানের প্রথম নাম দিয়ে করা আছে। নেই মানে 3টে এফআইআর হয়েছিল। শতপ্রতিনিধি পুলিশ একটা করেছে, শাহজাহানের বাড়ি আর ইডি একটা করেছে। ইডির এফআইআরটা হয় অর্থনৈতিক কোন স্ক্যাম থাকে বললেই হয়ে গেল। সিবিআই আর পুলিশ করে যদি কোন ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে দিই আগে ব্যঙ্গ বিদ্রুপ করতে যারা আছে তাদের বলবো যে আজকে আমি আরো 1 সপ্তাহ সময় দিয়ে দিলাম। আজকের আগে 5 তারিখে যে হয়েছে সে তার নিজের ফেসবুকে দিক, আপনাকে দিক, যেখানে খুশি দিক, গণমাধ্যমে ওই এইভাবে তুললে বা এসব বললে মধ্যখানে কথা বললে শাহজাহানের নাম কোন এফআইআর আবার দায়িত্ব তো ইডি, দায়িত্ব সিবিআই এর। ইডি সিবিআই গ্রেফতার করতে পারলো না কেন? 19 দিন পরে গেল না কেন? 19 দিন পরে পুরনো ঘটনার কথা হচ্ছে না, ঘটনার কথা হচ্ছে বর্তমানে। 19 দিন পরে ইডি বিড়ালের মতো লেট পিছিয়ে গেল কেন? একটা ইডি আনসারকে মান দেওয়া হলো, 19 দিন পরে গেল। বলে স্বাভাবিকভাবে যারা গলাবাজি করতে এখানে আসে, যারা রাজনৈতিক সচেতন নয়, যারা পড়াশোনা করে, যারা বেসিক ইনফরমেশনটা জানে না, তারা এই গলাবাজিটা করবে না। খুব স্বাভাবিক। কি চরিত্র থাকতে বলে
এই যে 144 ধারা হাইকোর্ট বলেছে 144 ধারা আপাতত দর্শকদের পক্ষে এরা সরকার চালাচ্ছে। শুভেন্দু অধিকারী সেখানে যেতে পারে বড় শত্রু হয়ে গেছে। আমি বলছি আর মমতা ব্যানার্জির বড় কোলে দীপঙ্কর দা, ইডির উপর হামলা হলো, কেন্দ্রীয় একটা সংস্থা এলো, মার খেলো সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি প্রোটেকশন দিল? এই যে যিনি মহিলা কমিশনের পক্ষ থেকে যিনি এখানে এসেছেন, টিমের পক্ষ থেকে উনি বলছেন যে এই ঘটনা ঘটেছে, উনি কি নিশ্চিত করতে পারছে উনি সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবেন যে নির্দিষ্টভাবে সিকিউরিটি আমরা এখানে দেবো? যে এই রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন, দাবি তো কথার কথা, রাষ্ট্রপতি শাসন বললেই হয়ে গেল নাকি? কিছু কিছু ক্যাচি ওয়ার্ড দিয়ে দিলাম, একটা পলিটিক্যাল একটা কি। দেখুন, একটা নির্দিষ্টভাবে আমরা মনে করি যে একটা নির্বাচিত সরকার সেটাকে হঠাৎ করে ফেলে দেওয়ার পক্ষে আমরা অন্তত নই, কিন্তু যা ঘটনা ঘটছে সন্দেশকালের ঘটনা নিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি কি করতে পারেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন? দেখুন, মহিলা চেয়ারপারসন, মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন এসছেন, ইনি বলছেন ওনার কথা কিন্তু আক্ষরিক অর্থে আমি আবারও বলছি, আমরা কিন্তু রাষ্ট্রপতি দাবি করছি না। আমরা বলছি কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর কি বৃত্তান্ত পাওয়া যেতে পারে, সেটার সমাধানটা কি? রাষ্ট্রপতি শাসন হয়ে গেলে তো আমার ওই মহিলাগুলোর কি হবে? ওখানে সিকিউরিটিটা কি হবে? আমি আসছি টিভিতে বলছি বা ওখানে প্রেসকে ডেকে বাইট দিয়ে দিলে তো হয়ে গেল না। একটা সমাধান চাই, সমাধানটা নেই। এখানে বিজেপির নেতারা অনেক বড় বড় কথা বলছে, কিন্তু ওরাও কি অ্যাপিল করছে সেন্ট্রাল গভর্নমেন্ট? সেন্ট্রাল গভর্নমেন্ট কি পাচ্ছে কথাগুলো শুনছে নাকি? বাংলায় দেশের বিজেপি পাত্তাই দেয় না। আসলে বাংলার তৃণমূলের সঙ্গে দেশের বিজেপি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এই যে অরুণ হালদার, যিনি তপশিলি কমিশনের চেয়ারম্যান, তিনি আরএসএস এর চেয়ারম্যান না ভাইস, তিনি ভাইস চেয়ারম্যান, তিনি আরএসএস এর সক্রিয় কর্মী। রেখা শর্মা, তিনিও বিজেপির সঙ্গে যুক্ত, ফলত তাদের নিরপেক্ষতা নিয়েও একটা প্রশ্ন থাকে। এই জায়গায় দাঁড়ান, আমার প্রশ্ন এখনো বলিনি আমি, এগুলো সংযোজন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছেন, বিজেপি কি দাবি জানাচ্ছে রাষ্ট্রপতি শাসনের? আমরা ভারতীয় জনতা পার্টি আমরা মনে করি না কোনো রাজ্য সরকারকে তারা নির্বাচিত হয়েছে 356 প্রয়োগ করা যায়, কিন্তু তারা সাংবিধানিক সংস্থা তারা সুপারিশ করেছে। আমরা মনে করি 356 যদি না করা যায় 355 করার পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত রাষ্ট্রপতি 355 করে ওই এলাকায় যে পুলিশ এবং শাসক এক হয়ে গেছে, শাসকের বার্তা পুলিশের বার্তা এক। পুলিশের কাছে গেলে বলে শাহজাহানের কাছে যাও, পুলিশের কাছে গেলে বলতে অভিযোগ করতে শিবুর কাছে কেন করছে না পুলিশ? শাহজাহান আপনারাও দাবি করছেন, বেশ দীপঙ্কর দা, কেন করছে না বলে মনে হয়? অনিন্দ্য দা। না দেখুন, আমি মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনি যদি একটু ইতিহাসের পাতা উল্টান তাহলে দেখবেন যে জগদ্ধাত্রী পুজোর দিন উনি আসামিদের ছাড়িয়ে আনেন একমাত্র মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, যার ভবানীপুর থানা থেকে। এবং আমরা পার্কস্ট্রিট কাণ্ডে কি দেখেছিলাম? পার্কস্ট্রিট কাণ্ডে আমরা দেখেছিলাম সেই মুখ্যমন্ত্রী বলেছিল এটা একটা ছোট্ট ঘটনা, যখন দময়ন্তী সেন পরিষ্কার তথ্যহীন ভাষায় বলেছিল যে এই ধরনের কোনো মন্তব্য কোনো মহিলা যখন করছে তার মানে তা নিশ্চয়ই সম্মানহানি ঘটেছে। কিন্তু আমরা কি দেখলাম? সেই মুখ্যমন্ত্রী সেই দময়ন্তী সেনকে ট্রান্সফার করে দিয়েছিল দার্জিলিংয়ে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি যখন হাঁসখালির ঘটনা ঘটে তখন মুখ্যমন্ত্রী নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন করে, বলে উনি কি প্রেগন্যান্ট ছিলেন, উনার কি লাভ অ্যাফেয়ার ছিল? আমি আপনাকে বলছি, অতএব সময় বেশি নেই, তাহলে আপনাদের কি মনে হয় যে 355 হওয়া উচিত? বলতে দেবেন না আমি জানি, না না বলতে দিচ্ছি না, আপনি এই রেজিগনেশন আনতেই পারেন না প্লিজ। আমি শুধু প্রদীপ্ত বাবু দীপঙ্কর বাবুর লড়াই দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল যে একবারও বলছে না যে মণিপুরের ঘটনা লজ্জাজনক এবং হাঁসখালি ঘটনা লজ্জাজনক, ওনারা কেন অ্যারেস্ট করলেন না? আর প্রদীপ্ত যে ডিবেটটাকে একটা ভাই দাঁড়াও একটু, প্রদীপ্ত এই ডিবেটটাকে গুলিয়ে গেছে, তো প্রদীপ্ত এই ডিবেটটাকে গুলিয়ে দিতে চাইছিল, ইডি কেন এফআইআর করেনি? ইডি কেন তদন্ত করতে চাইছিল হাইকোর্টের নির্দেশে অর্থনৈতিক কেলেঙ্কারি, অর্থনৈতিক তছরূপের জন্য? ইডি কোনোদিন এই তদন্ত করতে পারে না, সেখানে সিবিআই বা পুলিশ। সবথেকে দুঃখের কথা দেখুন, বিজেপি তৃণমূলের মধ্যে কত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং। রেখা শর্মা এখান থেকে স্টেটমেন্ট দিচ্ছে এবং রেখা শর্মা স্টেটমেন্ট থেকে এটা তো সেন্ট্রাল ফোর্স পাওয়া উচিত, সেই সেন্ট্রাল ফোর্স কেন পাচ্ছে না? এই মহিলারা রাতে আসছে, শাহজাহান বাহিনী গ্রেপ্তার, শাহজাহান বাহিনী তাদেরকে থ্রেট করছে। রেখা শর্মা চলে যাবেন, খাবে দাবেন, মার্কেটিং করবেন, এর আগে আমরা বহু নিদর্শন আছে রেখা শর্মা সম্পর্কে। অতএব আসলে এই নির্যাতিতা যারা আজকে নির্যাতিত হয়েছে 355 তো হওয়া উচিত। আপনারা কি সেই দাবি করবেন? কেন্দ্রের কাছে যাবেন দাবি জানাতে? না না, ওনারা কোনোদিন 355 করবে না, কারণ এখানে আরএসএস এর দুর্গার এগেইনস্টে বিজেপি কোনোদিন 355 করবে না। সবথেকে বেশি বিজেপিকে ডিভিডেন্ড কে দিয়েছে? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জানেন মণিপুরে কি ঘটনা ঘটেছিল? তৃণমূলের সেটিং রয়েছে, তাই হবে না এই ধরনের ঘটনা। তৃণমূলের সেটিং রয়েছে, আসলে 355 ধারা কোথা থেকে আসে, কে করে, সেটাই আমার মনে হয় মাঝে মাঝে গুলিয়ে যায়। এখন শুনলাম রাষ্ট্রপতি 355 ধারা জারি করবে, একটুখানি কনফিউশন হয়ে গেল, কি জানি ভুল শুনলাম কিনা কানে। এখন রাষ্ট্রবিজ্ঞান পড়াই তো, ফলে একটু ওই ছোট ছোট ভুলগুলো চোখে পড়ে, কানে পড়ে। মুশকিল যেটা হচ্ছে যে 355 ধারা যদি স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এখানে আসতে হয়, তাহলে এরকম ধারা দিল্লিতে হবে,
কারণ ওখানে দেখেছেন কি রকম ভাবে ওই কৃষকদের আটকানোর জন্য 5 রকম ব্যারিকেড করা হয়েছে। খেয়াল করেছেন কি? খেয়াল করেছেন পিলেট দিয়ে কিভাবে কৃষকদের মারা হয়েছে? খেয়াল করেছেন কিভাবে মণিপুরের ঘটনা ঘটছে? কিভাবে গত 3 দিন আগে মধ্যপ্রদেশে একজন প্রেগনেন্ট মহিলাকে ধর্ষণ করে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে? এটা হাতরাস না যে মহিলারা মুখ খুললে তার আগেই ওই দেহটাকে ধরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে এবং কাউকে জানতে দেবে না। দীপঙ্করের উত্তর থাকবে না। হাতরাসের এটা 12 বছর ধরে সন্দেশখালী ঘটনা ঘটছে, 1-2 দিন না। আমরা 12 বছর ধরে যারা বিকাশ সিং কি করছিলেন? তিনি আতঙ্কিত ছিলেন, তিনি কেন মুখ খোলেননি? 12 বছর ধরে বললে তো পুলিশের কাছে জানাতে গেলে পুলিশ তো আগে বলে দেবে তোমার বিরুদ্ধে কমপ্লেইন করতে এসেছে। সে তো গ্রেফতার বাড়িতে মারবে। এই কাজটা করেছিল, এই কাজ করেছিল আমাদের দেবদাস মণ্ডল, এখনো তার বডি খুঁজে পাওয়া যায়নি। শুনে রাখুন, দেবদাস মণ্ডলরা, পরিমল সর্দাররা 3 জনের মার্ডার হয়েছিল, 2 জনের বডি পাওয়া গেছে, দেবদাসের বডি আজ অব্দি পাওয়া যায়নি। এই শাহজাহানের বিরুদ্ধে থানায় কেস করা হয়েছিল, মার্ডার কেস। আপনারা এইগুলো তো বলতে পারছেন না, কারণ আপনাদের বললে বাধ্যবাধকতা আছে। কোথায় দেবদাসের বডি? কোথায়? কেন জানানো যায়নি? নেই আমাদের। বেশ, আমাদের আজকের সময় নেই দীপঙ্কর দা, আজকের সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। দীপঙ্কর দা, অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রদীপ্তকে, ধন্যবাদ অনিন্দদা এবং শুভজিৎ, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করব, তবে এই আশা রেখে অনুষ্ঠান শেষ করব যে যারা সত্যিকারের দোষী অভিযুক্ত তারা যেন সাজা পায়, তাতে রাজ্য পুলিশকে যদি আরো সক্রিয় হতে হয় তারা সক্রিয় হবেন এবং সন্দেশখালীর মানুষ বিচার পাবেন, এই আশা রেখে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।